শুরু হচ্ছে আমাদের মন পিয়ন ক্লাসিক্সে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী রচনা রামের সুমতি। আমরা এই চ্যানেলে বিভিন্ন সাহিত্যিকদের কালজয়ী রচনা নিয়ে আসি অডিও স্টোরি হিসেবে। কেমন লাগছে আমাদের কাজ অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। শুরু হচ্ছে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প রামের সুমতি। রামলালের বয়স ছিল কম, কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না। গ্রামের লোকে তাকে ভয় করত। অত্যাচার যে তার কখন কোন দিক দিয়ে কিভাবে দেখা দেবে সে কথা কারোর অনুমান করবার জো ছিল না। তার বৈমাত্রেয় বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড দিত না। গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করত এবং নিজের জমি জমা তদারক করত। তাদের অবস্থা ছিল সচ্ছল। পুকুর, বাগান, ধান জমি, 2-10 গড় বাগদি প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের স্ত্রী নারায়ণী যেবার প্রথম ঘর করতে আসেন সে আজ থেকে প্রায় 13 বছর আগের কথা। সেই বছরেই রামের বিধবা মায়ের মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি 2.5 বছরের শিশু রাম এবং এই মস্ত সংসারটা তার 13 বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলে দিয়ে যান। এবছর চারিদিকে জ্বর হয়েছিল। নারায়ণীও জ্বরে পড়লেন। 3-4টে গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারের 1 টাকা ভিজিট 2 টাকায় চড়ে গেল এবং তার কুইনাইনের পুড়িয়া অ্যারারুট ও ময়দা সহযোগে সুখাদ্য হয়ে উঠল। 7 দিন কেটে গেল। নারায়ণীর কিন্তু জ্বর ছাড়ে না। শ্যামলাল চিন্তিত হয়ে পড়লেন। বাড়ির দাসী নৃত্যকালী ডাক্তারকে ডাকতে গিয়েছিল। ফিরে এসে বলল, আজ তাকে ভিঙ্গায় যেতে হবে, সেখানে 4 টাকা ভিজিট, আসতে পারবে না। আমিও না হয় 4 টাকাই দেব। টাকা আগে না প্রাণ আগে? যা তুই চামারটাকে ডেকে আনগে। নারায়ণী ঘরের ভেতর থেকে সে কথা শুনতে পেয়ে ক্ষীণ স্বরে ডেকে বললেন, ওগো, তুমি তুমি এত কেন ব্যস্ত হচ্ছ? ডাক্তার না হয় কালই আসবে। এখন একদিনে কি আর খেতে হবে? রামলাল উঠোনের একধারে পিয়ারা তলায় বসে পাখির খাঁচা তৈরি করছিল। উঠে এসে বলল, তুই থাক নেত্য, আমি যাচ্ছি। দেওরটি সারা পেয়ে উদ্বেগে নারায়ণী উঠে বসলেন। বললেন, ওগো, রামকে মানা করো। রাম, যাসনি ভাই, লক্ষ্মী দাদা আমার ঝগড়াঝাটি করেনি বাপ, যাসনি। ওগো, রামকে মানা করো। রাম সে কথার কোনো কর্ণপাত করল না। সে বেরিয়ে গেল। 5 বছরের ভাইপো তখনও কাঠিগুলো ধরে বসেছিল। বলল, খাঁচা বুনবে না কাকা? বুনবো, এখন যেতে দে। নারায়ণী কপালে করাঘাত করে কাঁদো কাঁদো হয়ে স্বামীকে উদ্দেশ্য করে বললেন, তুমি ওকে যেতে দিলে কেন? দেখো দেখি, দেখো ছেলেটা আবার কি নাকি কাণ্ড করে বসে। আমি কি করব? তোমার মানা শুনলো না, আমার মানা শুনবে? তা হাত ধরে বললে না কেন? ও হতভাগার জন্য 1 দণ্ড যদি আমার বাঁচতে ইচ্ছে করে। অনেত্য, নেত্য, লক্ষ্মী মা আমার, আর দাঁড়িয়ে থাকিস নে, যা যা ভোলাকে পাঠিয়ে দেখে যা, বুঝি সুজি ফিরিয়ে আনুক। তো সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি। জামা যা, একটু পা চালিয়ে যা। নেত্যকালী ভোলার সন্ধানে গেল। রাম নীলমণি ডাক্তারের বাড়িতে এসে উপস্থিত হল। ডাক্তার তখন তার ডিসপেন্সারিতে, অর্থাৎ একটি ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসে নিক্তি হাতে ওষুধ ওজন করছিলেন।
4-5 জন রোগী হাঁ করে তাই দেখছিল। ডাক্তার আর চোখে তাকিয়ে নিজের কাজে মন দিল। রাম মিনিট খানেক চুপ করে থেকে তারপর বলল, বৌদির জ্বর সারে না কেন? আমি কি করব, ওষুধ দিচ্ছি। ছাই দিচ্ছ? পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয়? এই কথা শুনে নীলমণি ওজন নিক্তি সব তুলে চোখ লাল করে তাকিয়ে রইলেন। এত বড় শক্ত কথা যে মুখে আনবার স্পর্ধা এ সংসারে কোনো মানুষের থাকতে পারে তা তিনি জানতেন না। তিনি রীতিমতো গর্জে উঠলেন। পচা ময়দার গুঁড়ো, তবে নিচে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন রে? এদিকে আর ডাক্তার নেই, তাই ডাকতে পাঠায়। থাকলে পাঠাতো না। তুমি ছোট জাত, বামুনের মান মর্যাদা জানা না, তাই বলে ফেললে পায়ে ধরে ডাকতে পাঠায়। দাদা কারো পায়ে ধরে না। আসবার সময় বৌদি মাথায় দিব্যি দিয়ে ফেলেছে, নইলে দাঁতগুলো তোমার সত্যই ভেঙে দিয়ে ঘরে যেত। তা শোনো, ভালো ওষুধ নিয়ে এখনই এসো, দেরি করো না। আর যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আম বাগান করেছো, বেশি বড় হয়নি তো, ও কুড়োলের এক এক ঘাই কাত হবে। ওর একটিও আজ রাত্রিরে থাকবে না। কাল এসে এই শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব। বলেই সে বেরিয়ে গেল। ডাক্তার নিক্তি ধরে আড়ষ্ট হয়ে বসে রইলেন। একজন বৃদ্ধ তখন সাহস করে বললেন, ডাক্তারবাবু, আর বিলম্ব করো না। ভালো ওষুধ লুকানো টুকানো যা আছে তাই নিয়ে যাও। ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে, তবে ছাড়বে। আমি থানায় দারোগার কাছে যাব, তোমরা সব সাক্ষী। সাক্ষী? সাক্ষী কে দেবে বাবু? আমার তো কুইনাইন খেয়ে কান ভোগো করতেছে। রাম ঠাকুর কি যে বলে গেল তা শুনতেও পেলুম না। আর দারোগা করবে কি বাবু? ও দেবতাটি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি ছোকরার দলটি ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না। দারোগা বাবু একাধিক খড় নিয়ে উপকার করবে? ও সব আমরা পারবো না। ওনাকে সবাই ডরায়। তার চেয়ে যা বলে গেছে তাই করগে। একবার হাতটা দেখি আপনি। আজ দোকানে রুটি রুটি খাবো নাকি? সাক্ষী দিবি নে তোরা? তবে দূর হ এখান থেকে। আমি কারোর হাত দেখতে পারবো না। মরে গেলেও কাউকে ওষুধ দেব না। দেখি তোদের কি গতি হয়। দোষ কারো নয় ডাক্তারবাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে খবরটা একবার দিয়েও যেতে হবে, না হলে হয়তোবা মনে করবে থানায় যাবার মতলব আমরাই দিয়েছি। বিঘেটাকে বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগর হয়েও উঠেছে। হয়তো আজ রাত্রিরেই সমস্ত উপরে রেখে যাবে। বাগদি ছোকরাগুলো তো রাত্রিরে ঘুমোয় না। বাবু, থানায় না হয় আর একদিন যেও। আজ এক শিশি ওষুধ নিয়ে গিয়ে ওনারে ঠান্ডা করো। বৃদ্ধ চলে গেল, আর যারা ছিল তারাও সরে পড়তে লাগলো। নীলমণি দীর্ঘশ্বাস ফেলে বললেন, দুনিয়ায় কোনো শালার ভালো করতে নেই। নারায়ণী বাইরের দিকের জানালায় চোখ রেখে ছটফট করছিলেন। রাম বাড়ি ফিরে এসে ডাকল, গোবিন্দ, খাঁচা ধরবি আয়। রাম, ও রাম, একবার এদিকে আয় তো। রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াতে পড়াতে বলল, এখন না, কাজ করছি। কি হলো? ডাকছি না? আয় আয় বলছি। রাম কাঠিগুলো নামিয়ে রেখে বৌদির ঘরে গিয়ে তক্তাপোষের একধারে পায়ের কাছে গিয়ে বসল। নারায়ণী জিজ্ঞেস করলেন, কি বললি তাকে? কেন আসতে বললাম? শুধু আসতে বললি, আর কিছু বলিসনি? রাম চুপ করে রইল। নারায়ণী বললেন, বল না, কি বলেছিস তাকে? বলবো না। ডাক্তারবাবু আসছেন। কিছুক্ষণ পরেই ডাক্তার নিয়ে শ্যামলাল ঘরে ঢুকলেন। ডাক্তার তার কর্তব্যকর্ম সম্পন্ন করে শেষে নারায়ণীকে ডেকে বললেন,
বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওরটি তো আমাকে 2-3 দিনের সময় দিয়েছে, এর মধ্যে সারে ভালো, না সারে তো আমার ঘর ধরে আগুন ধরিয়ে দেবে। ছি ছি, ওর ওই রকমই কথা, আপনি কিছু ভয় করবেন না। লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতেই বড় সংজ্ঞা হয়। ও ছোড়া একদিন জেলে যাবে তা জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয়, তাই ভাবি। আজ নীলমণি শোবার ঘর থেকে সিন্দুক খুলে আসল কুইনাইন এবং টাটকা ওষুধ এনেছিলেন। তাই ব্যবস্থা করে ফেরবার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেলে তিনি জিভ কেটে বললেন, সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারম না। ও অভ্যেস আমার নেই। শ্যামবাবু, টাকা 2 দিনের, কিন্তু ধর্মটা যে চিরদিনের। 2 দিন আগেই যে এখানে 1 টাকার বেশি আদায় করে নিয়েছিলেন, আজ সে কথাও তিনি বিস্মৃত হলেন। কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝে নিলেন। যা হোক, নারায়ণী সেরে উঠলেন এবং সংসার আগের মতোই চলতে লাগলো। মাস 2 পরে একদিন তিনি নদী থেকে স্নান করে বাড়ি ফিরে জল ভর্তি কলসটা নামিয়ে রেখে বললেন, নেতো, নেতো, সে বাঁদরটা কোথায় রে? বাঁদরটা যে কে তা বাড়ির সকলেই জানত। নেত্য বলল, ছোট বাবু এই তো ছিল, ওই যে ওখানে ঘুড়ি তৈরি করছে। এইদিকে আয়, এদিকে আয় হতভাগা, বলি তোর জ্বালা কি আমি গলায় দড়ি দিয়ে মরবো? রামলাল আধখানা বেলের ভেতর থেকে কাঠি দিয়ে খুঁচিয়ে আঠা বের করতে করতে কাছে এসে দাঁড়ালো। নারায়ণী বললেন, ওই সাঁতরাদের 1 মাচা শশা গাছ তুই কেটে দিয়ে এসেছিস কেন? তারা আমাকে কাটতে দেখেছে? তারা দেখেনে, কিন্তু আমি তো দেখেছি। কেন কেটেছিস বল? আমাকে ওই বুড়ি অপমান করলে কেন? কি? অপমানের কথা পরে হবে, তুই চুরি কেন করছিলি তাই আগে বল। চুরি করছিলাম? কখনো না। এতটুকু একটু শশা নিলে বুঝি চুরি করা হয়? হ্যাঁ হয়, 100 বার হয়। বদর কোথাকার বুড়ো ধাড়ি কাকে চুরি করা বলে ওই কচি ছেলেটাও জানে, আর উনি জানেননি। দাঁড়িয়ে থাক বলছি এক পায়ে। অজি হতভাগা, দাঁড়া দাঁড়া বলছি। এ বাড়িতে কচি খোকা গোবিন্দ ছিল রামের বাহন। 24 ঘন্টায় সে কাছে থাকত এবং সব কাজে সাহায্য করত। রামের হুকুম মতো এতক্ষণ সে ঘুড়ি ধরে দাঁড়িয়েছে। গোলমাল শুনে সেটা ছেড়ে দিয়ে মায়ের কাছে এসে দাঁড়ালো। রাম ইতস্তত করছে দেখে চট করে বলল, কাকা তারাও এক পায়ে। বলে সে একটা পা তুলে দাঁড়াবার প্রণালীটা দেখাচ্ছিল। রাম ঠাস করে তার গালে একটা চড় কষিয়ে পিছন ফিরে 1 পায়ে দাঁড়ালো। নারায়ণী হাসি চেপে ছেলেকে কোলে তুলে নিয়ে রান্নাঘরে গিয়ে ঢুকলেন। মিনিট 2 পরে এসে দেখলেন সে তেমন করেই 1 পায়ে দাঁড়িয়ে আছে আর কোঁচার খুঁট দিয়ে ঘন ঘন চোখ মুছছে। নারায়ণী বললেন, আচ্ছা হয়েছে, যা এখন, মনে থাকে যেন আর কখনো অমনটি করিসনি। রাম সে কথা শুনল না। রাগ করে তেমনি ভাবে 1 পায়ে দাঁড়িয়ে চোখ মুছতে লাগলো। নারায়ণী কাছে এসে তার হাতটা ধরে শক্ত করে টানতে গেলে সে শক্ত হয়ে দাঁড়িয়ে প্রবল বেগে ঝাড়া দিয়ে তার হাতটা সরিয়ে দিল। তিনি হেসে আবার একবার টানবার চেষ্টা করতেই সে আগের মতোই আবারও সবেগে ঝাড়া দিয়ে নিজেকে মুক্ত করে নিয়ে 1 দৌড়ে বাইরে পালিয়ে গেল। ঘণ্টাখানেক পরে নৃত্যকালী ডাকতে এসে দেখল চণ্ডী মণ্ডপের ওধারের বারান্দায় পা ঝুলিয়ে খুঁটিতে ঠেস দিয়ে রাম চুপচাপ বসে আছে। স্কুলের সময় হয়নি ছোট বাবু, মা ডাকছেন। রাম কোনো জবাব দিল না, যেন শুনতেই পায়নি। এভাবেই বসে রইল। নৃত্য সামনে এসে বলল, মা চান করে খেয়ে নিতে বলছেন। তুই দূর হ। কিন্তু মা কি বলছেন শুনতে পেয়েছো? না পাইনি। আমি নাবো না, খাবো না, কিচ্ছু করবো না, তুই যা। আমি গিয়ে বলছি তাকে। বলে নৃত্যকালী ফিরে গেল। রাম তৎক্ষণাৎ উঠে গিয়ে খিড়কির এঁদো পুকুরে ডুব দিয়ে এসে ভেজা মাথায় ভেজা কাপড়ে বসে রইল।
নারায়ণী খবর পেয়ে ব্যাকুল হয়ে ছুটে আসলেন। ওরে অভূত, এটা কি করলি? দেখো দেখি কাণ্ড, ওই ডোবাতে ভয় খুব পা পর্যন্ত ধুতে যায়নি, আর তুই ডুব দিয়ে চলে এলি। তিনি আঁচল দিয়ে বেশ করে তার মাথা মুছিয়ে দিয়ে কাপড় ছাড়িয়ে ঘরে এনে ভাত বেড়ে দিলেন। রাম কিন্তু বাড়া ভাতের সম্মুখে গোঁজ হয়ে বসে রইল। নারায়ণী তার মনের ভাবটা বুঝে কাছে এসে মাথায় হাত দিয়ে বললেন, লক্ষ্মী ভাইটি আমার, এই বেলাতেই আপনি খা, রাত্রিরে আমি তোকে খাইয়ে দেবো এখন। চেয়ে দেখ, এখন আমার রান্না শেষ হয়নি। লক্ষ্মীটি ভাই আমার, খাও। রাম তখন ভাত খেয়ে জামা পরে স্কুলে চলে গেল। নৃত্যকালী বলল, তোমার জন্যই ওর সব রকম বদ অভ্যাস হচ্ছে মা। অত বড় ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দেওয়া কি? একটু রাগ করলেই খাইয়ে দিতে হবে। ও আবার কি কথা? না হলে যে খায় নে। রাত্রিরে লোভ না দেখালে ও ওইখানেই একবেলা ঘাড় গুজে বসে থাকতো, খেতো না। না, খেত না। খিদে পেলে আপনি খেত। অত বড় ছেলে। তোরা খালি ওর বয়সটাই দেখিস। বড় হলে, বুদ্ধি হলে, তখন ওর আপনিই লজ্জা হবে। তখন কি আর কোলে বসে খেতে চাইবে, না খাইয়ে দিতে বলবে? ভালোর জন্যই বলি মা, নইলে আমার দরকার কি? 16-17 বছর বয়সে যদি ওর জ্ঞান বুদ্ধি না হয়, তবে হবেটা কবে বলো তো? জ্ঞান বুদ্ধি তো সবার একসময় হয় না নেত্য। কারোর 2 বছর আগে হয়, কারোর বা 2 বছর পরে হয়। তা ওর হোক বা না হোক, তা নিয়ে তোদেরই বা এত দুর্ভাবনা কেন? ওই তোমার দোষ মা। ও যে কিরকম দুষ্টু হয়ে উঠেছে তা তো নিজেও দেখতে পাচ্ছ। পাড়ার লোকে বলে তোমার আদরেই ও। পাড়ার লোকে আদরটাই দেখে, কই শাশুড়টা তো দেখে না। কিন্তু তুই তো পাড়ার লোক নোস নেত্য। সমস্ত সকালবেলাটা যে ছেলেটা এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে, পচা পুকুরে ডুব দিয়ে এলো, ভগবান জানেন জ্বর হয় কি না হয়। তারপরে কি করে বলিস উপোস করে স্কুলে পাঠিয়ে দিতে? বলি ঘরে বাইরে এত গঞ্জন আমার সহ্য হয় না। বলতে বলতে তার স্বর রুদ্ধ হয়ে 2 চোখে জল ভরে আসলো। আঁচল দিয়ে চোখ মুছলেন। এ কথা নিয়ে কাল রাত্রে স্বামীর সঙ্গেও যে সামান্য ঝগড়া হয়েছিল, সে কথা নেত্য জানত না। অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত হয়ে সে বলল, ও কি মা, কাঁদো কেন? মন্দ কথা তো আমি কিছু কইনি। লোকে বলে তাই একটু সাবধান করে দেওয়া। সকল মানুষকে ভগবান তো একরকম করে গড়েননি। না হয় ও একটু দুষ্টু, তাই বলি আমি যার তার কথা চুপ করে সহ্য করি। কিন্তু আদর দেবার খোটা লোকে দেয় কি বলে? তারা কি চায় আমি ওকে কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি? তাহলেই বোধ করি তাদের মনস্কামনা সব পূর্ণ হয়। বলে কোনো রকম উত্তরের প্রতীক্ষা না করে তিনি দ্রুত পদে চলে গেলেন। নৃত্যকালী এতটুকু হয়ে গিয়ে মনে মনে বলতে লাগলো, জানি নে বাপু, সব বিষয় যে মানুষের এত বুদ্ধি, এত ধৈর্য, সে কেন এইটুকু কথা বুঝতে পারে না? আর শাসন তো ভারী। ছেলে 1 মিনিটে 1 পায়ে দাঁড়িয়ে কেঁদেছে তো পৃথিবীর অসাতলে গেছে। দাদার সঙ্গে খেতে বসতে রামের একেবারেই ইচ্ছা করে না। আজ রাত্রে ইচ্ছা করেই নারায়ণী 2 ভাইয়ের খাবার পাশাপাশি দিয়ে দূরে বসেছিলেন। রাম ঘরে ঢুকেই লাফিয়ে উঠল, যাও, আমি খাবো না, কিছুতেই খাবো না। যা, তবে সুগি যা। তার গম্ভীর কণ্ঠস্বরে রামের লাফানি বন্ধ হলো, কিন্তু সে খেতে বসল না, চুপ করে দাঁড়িয়ে রইল। রান্নাঘরে আর একটা দরজা দিয়ে শ্যামলাল ঘরে ঢুকতেই রাম ঝড়ের মতো বেরিয়ে গেল। শ্যামলাল ধীরে সুস্থে খেতে বসলেন। রেমো খেলো না যে? থাক, ও আমার সঙ্গে খাবে। খাওয়া শেষ করে শ্যামলাল চলে যাওয়া মাত্রই রাম 1 মুঠো ছাই নিয়ে ঘরে ঢুকে বলল, আমি কাউকে খেতে দেব না, সকলের পাতে ছাই দিয়ে দেব।
দি দিয়ে একবার মজা দেখ না। ভারী মজা। সকালবেলা আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে দিয়ে এখন মজা দেখ না। তুই খেলি কেন? তুমি যে বললে রাত্রিরে। বুড়ো খোকা আমার, পরের হাতে খেতে লজ্জা করে না? পরের হাতে কোথায়? তুমি যে বললে। আচ্ছা যা, ছাই ফেলে হাত ধুই আয়, কিন্তু আর কোনোদিন খেতে চাসনি যেন। খাওয়ানো তখনও শেষ হয়নি। নৃত্যকালী বিনা প্রয়োজনে একবার দরজার দিকে ভেতরে তাকিয়ে ওদিকের বারান্দায় চলে গেল। রাম, কখনো কি একটু শান্ত হবি নে ভাই? ভগবান কোনোদিন কি তোর একটু সুমতি দেবেন না? আমি যে লোকের কথা সহ্য করতে পারি নে ভাই। কে লোক? তার নাম বলো। ব্যাস, আর কি? এখন কে লোক তার নাম এখন তাকে বলতে হবে। কিন্তু মাস কয়েক পর সত্যি নারায়ণীর অসহ্য হয়ে উঠল। তার বিধবা মা দিগম্বরী বছর দশেকের কন্যা সুধরানীকে নিয়ে এতদিন কোনো মতে তার ভাইয়ের বাড়িতেই দিন কাটাচ্ছিলেন। হঠাৎ সেই ভাইয়ের মৃত্যু হওয়ায় তার আর দাঁড়াবার স্থান রইল না। নারায়ণী স্বামীকে সম্মত করে তাদের আনাতে লোক পাঠিয়ে দিলেন। তারা আসলেন এবং এসেই দিগম্বরী মেয়েকে তো ডিঙিয়েই গেলেন। সেই সুবাদে রামকেও ডিঙোবার জন্য পা বাড়াতে চেষ্টা করলেন। প্রথম থেকেই তিনি রামকে বিদ্বেষের চোখে দেখতে লাগলেন। আজ সকালবেলা রাম 2-3 হাত একটা অশ্বত্থ চারা এনে উঠানের মাঝখানে পুঁততে আরম্ভ করে দিল। রান্নাঘরের দাওয়ায় বসে দিগম্বরী মালা ঘোরাতে ঘোরাতে সমস্তটা লক্ষ্য করে তীক্ষ্ণ স্বরে বললেন, ওটা কি হচ্ছে রাম? অশ্বত্থ গাছটা বড় হলে বেশ ছায়া দেবে গো। মাস্টার মশাই বলেছে অশ্বত্থের ছায়া খুব ভালো। গোবিন্দ, যা ঘটি করে জল নিয়ে আয়। ভোলা, মোটা দেখে একটা বাঁশ কেটে আন, বেড়া দিতে হবে, নইলে গরু বাছুরে খেয়ে ফেলবে যে। উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ? এমন চিষ্টি ছাড়া কাণ্ড কখনো বাপের জন্মে দেখিনি বাবা। রাম সে কথায় কর্ণপাত করল না। গোবিন্দ তার সামর্থ্যানুযায়ী একটা ছোট্ট ঘটি করে জল এনেছিল। রাম তার হাত থেকে ঘটিটা নিয়ে সস্নেহে হেসে বলল, এটুকু জলে কি হবে রে পাগল? তুই বরং দাঁড়া এইখানে, আমি জল আনি গে। তারপর ঘড়া ঘড়া জল ঢেলে সমস্ত উঠানটা কাদা করে রামের যখন গাছ পোঁতা শেষ হলো, তখন নারায়ণী নদী থেকে স্নান সেরে ফিরছেন। দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে দগ্ধ হচ্ছিলেন, কারণ তার চোখের সামনেই এই হিতকর বিরাট অনুষ্ঠানটি চলছিল। তিনি মেয়েকে দেখতে পেয়েই চিৎকার করে উঠলেন, দেখ নারানী, চেয়ে দেখ, তোর দেওরের কাণ্ডটা একবার দেখ। উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতে বলে কি না ছায়া হবে, আবার ওদিকে দেখ, ওদিকে চেয়ে দেখ হারামজাদা ভোলার কাণ্ড। একটা আস্ত বাঁশ ঝাড় কেটে নিয়ে ঢুকছে, বেড়া দেওয়া হবে। নারায়ণী তাকিয়ে দেখলেন সত্যি একরাশ বাঁশ ও কঞ্চি টেনে এনে ভোলা উঠোনে ঢুকছে। ভোলা রামের প্রায় সমবয়সী। নারায়ণী হাসতে লাগলেন। ওদিকে মায়ের ক্রুদ্ধ ব্যস্ত ভাব, এদিকে রামের এই পাগলামি, সমস্ত জিনিসটাই তার কাছে পরম হাস্যকর ব্যাপার বলেই মনে হলো। কি হবে কি বৌদি? কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলো তো। আর এই যে ছোট ডালটি দেখছো, উটি বড় হলে, এই গোবিন্দ আঙুল দেখাস নে, বড় হলে গোবিন্দর জন্য একটা দোলা টাঙিয়ে দেব। ভোলা, একটু উঁচু করে বেড়া দিতে হবে, নইলে কালি গলা বাড়িয়ে খেয়ে নেবে। দে কাটারিখানা আমার হাতে দে, তুই পারবি নে।
খটখট ঠকঠক করে বাঁশ কাটা শুরু হয়ে গেল। নারায়ণী হাসতে হাসতে জল ভরা কলসি রান্নাঘরে রাখতে চলে গেলেন। এদিকে রাগে দিগম্বরীর চোখ একেবারে লাল হয়ে গেল। মেয়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টি দিয়ে তিনি বললেন, তুই যে কিচ্ছু বললি নে, ওইখানে তবে অসত্য গাছ হোক। ব্যস্ত হচ্ছ কেন মা? উঠোনের মধ্যিখানে অত বড় গাছ কখনো হয় কি? ওর কি শিকড় বাকড় আছে যে ঘড়া ঘড়া জল ঢাললেই গাছ হবে? ও তো গাছের ডাল, ও দুদিন বাদে দেখবে ক্ষণে ও এমনিই শুকুবে না ছাই হবে? ভালো চাষ তো উপরে ফেলে দেগে। বাপ রে, বলো কি? তাহলে আর কারো রক্ষে থাকবে না। কেন, বাড়ি কি ওর একলার যে মনে করলেই উঠোনের মাঝখানে এক অসত্য গাছ পুঁতে দেবে? তোরা কি কেউ নোস? আমার গোবিন্দ কি কেউ নয়? মা গো, অসত্য গাছের উপরে এসে রাজ্যের কাক, চিল, শকুনি বাসা করবে, হাড় গোড় ফেলে নোংরা করবে। আমি তো নারানি তাহলে থাকতে পারবো না। ওকে তোদের এত ভয়টা কি জন্যে শুনি? আমার যদি বাড়ি হতো না নারানি, তাহলে দেখতুম ও কত বড় বজ্জাত, একদিনে সোজা করে দিতুম। নারায়ণী মায়ের বুকের ভেতরটা যেন দর্পণের মতো স্পষ্ট দেখতে পেলেন। কিছুক্ষণ চুপ করে থেকে জোর করে হেসে বললেন, বড় ছেলে মানুষ মা, ওর কি এখন সেই বুদ্ধি হয়েছে? হলে কি আর নিজের বাড়ির উঠোনে কেউ অসত্য গাছ পোঁতে মা? দুটো দিন যাক, সেও আপনিই ফেলে দেবে এখন। ফেলে দেবে? ও কেন দেবে? আমি নিজেই দেব। না মা, অমন কাজটি করো নি, তোমাকে বলছি। ওকে তুমি চেনো নে, আমি ছাড়া ওর বড় ভাই পর্যন্ত ছুতে সাহস করবে না মা। আজকের দিনটা বরঞ্চ যাক। আচ্ছা আচ্ছা, তুই কাপড় ছাড় গে মা, যা। দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসে বালিশের অর সেলাই করছিলেন। নেত্য ছুটে এসে খবর দিল, মা, সর্বনাশ হয়েছে, দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে। সেই স্কুল থেকে এসে কাউকে বাঁচতে দেবে না। নারায়ণী সেলাই ফেলে ছুটে এসে দেখলেন ঠিক কথা, গাছটি তো নেই। বললেন, মা, রামের গাছের কি হলো? নারায়ণী কাছে এসে দেখলেন সেটা শুধু তুলে ফেলা হয়নি, মুচড়িয়ে ভেঙে রাখা হয়েছে। তখনই নিঃশব্দে তুলে বাইরে ফেলে দিয়ে নারায়ণী ঘরে চলে গেলেন। স্কুল থেকে ফিরে রাম সবার আগে তার গাছটি দেখতে গিয়ে একেবারে লাফিয়ে উঠল। বই খাতা ছুঁড়ে ফেলে চিৎকার করে উঠল, বৌদি, আমার গাছ! আমি রান্নাঘরে, এদিকে আয় বলছি, আয় এদিকে আয়। রাম কাছে আসতেই তিনি হাত ধরে ঘরে নিয়ে গিয়ে কোলের ওপর বসিয়ে মাথায় মুখে হাত দিয়ে বললেন, আয় আয় দেখি, নে বস বস। হ্যাঁ রে, বলি অসত্য গাছ কি মঙ্গলবার দিন পুঁততে আছে, জানিস নে? কেন, কি হয়? ও মা, শোনো কথা, তাহলে যে বাড়ির বড় বউ মরে যায়। যা, মিথ্যে কথা। না রে না, মিথ্যে কথা নয়, পাঁচিতে লেখা আছে যে। কই পাঁজি দেখি। ও মা, কি ছেলে রে তুই! মঙ্গলবার দিন যে পাঁজির নামও করতে নেই, আর তুই দেখবি এই কথা যে ভোলাও জানে। বিশেষ না হয় ডাক তাকে। এত বড় অজ্ঞতা পাছে ভোলার কাছে প্রকাশ হয়ে পড়ে, এই ভয়ে সে তৎক্ষণাৎ ভয়ে তার দুই হাত দিয়ে মাতৃসমা বড় বউয়ের গলা জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ লুকিয়ে বলল, এ আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ নেই না বৌদি? না, তবে আর দোষ নেই। হ্যাঁ রে রাম, আমি মরে গেলে তুই কি করবি? যা, বলতে নেই। ও মা,
বুড়ো হলুম, মরবো না রে। তুমি বুড়ো বুঝি? একটি দাঁতও পড়েনি, একটি চুলও পাকেনি। চুল না পাকতেই আমি একদিন নদীর জলে ডুবে মরবো, তুই দেখিস। নাইতে যাব, আর ফিরে আসবো না। কেন বৌদি? তোর জ্বালায়। তুই আমার মাকে মোটে দেখতে পারিস নি, দিবা রাত্র ঝগড়া করিস। সেই দিন বুঝবি যেদিন আর আমি ফিরে আসবো নি। আচ্ছা, আমি আর কিছু বলবো না, কিন্তু ও কেন আমাকে অমন করে বলে? তা বললেই বা, উনি আমার মা, তোরও গুরুজন। তুই আমায় যেমন ভালোবাসিস ওনাকেও তেমন ভালোবাসবি। কি রে, ভালোবাসবি তো বল? রাম আবার বৌদিদির বুকের মধ্যে মুখ লুকালো। এইখানে মুখ রেখে সে এই দীর্ঘ 13 বছর বড় হয়েছে। কেমন করে সে এত বড় মিথ্যে কথাটা মুখে আনবে? এ যে তার পক্ষে একেবারেই অসাধ্য। নারায়ণী আর্দ্র কণ্ঠে বললেন, মুখ লুকালে কি হবে, কই বল। ঠিক এই সময় দিগম্বরী দেখা দিলেন। কণ্ঠস্বরে মধু ঢেলে দিয়ে বললেন, কাজকর্ম নেই নারানি? দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে, নিজের ছেলেটা যে ওদিকে সারা হয়ে গেল। রাম তৎক্ষণাৎ মুখ তুলে চাইল। তার চোখ দুটো জ্বলে উঠল। নারায়ণী জোর করে তার মুখ বুকের ওপর টেনে নিয়ে মাকে বললেন, তা ছেলেটা কিসে সারা হলো মা? কিসে? বেশ। বলেই দিগম্বরী চলে গেলেন। বানিয়ে বলবার মতো একটা মিথ্যে কথাও তিনি খুঁজে পেলেন না। রাম জোর করে মাথা তুলে বলল, ও ডাইনির আমি গলা টিপে দেব। চুপ কর পাজি, আহা মা হয় যে আমার, অমন করে বলতে আছে। দিন চারেক পর একদিন ভাত খেতে বসে উয়া করে বার দুই জল খেয়ে রাম ভাতের থালাটা টান মেরে ফেলে দিয়ে দাঁড়িয়ে উঠে নাচতে লাগলো। ওই ডাইনি বুড়ির রান্না আমি খাবো না, কখনো খাবো না। ঝালে মুখ জ্বলে গেল। বৌদি, ও বৌদি! চিৎকারের শব্দে নারায়ণী আহ্নিক ফেলে ছুটে এলেন। ও মা, কি হলো রে, কি হয়েছে? আমি কখনো খাবো না, কখনো খাবো না, ওকে দূর করে দাও। বলতে বলতে ঝড়ের বেগে সে বেরিয়ে গেল। নারায়ণী স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন, মা, তোমায় না আমি বারবার বলেছি তরকারিতে অত ঝাল দেওনি। অত ঝাল খাওয়া এ বাড়ির কারোর অভ্যেস নেই যে। ঝাল? ঝাল আবার কোথায়? দুটি লঙ্কা শুধু গুলে দিয়েছি, এতেই এত কাণ্ড। তা নাই বা দিলে দুটো লঙ্কা, এবারে কেউ যখন খায় নাই তখন। চুপ কর নারানি, রান্না শিখতে আসিস নে আমাকে। চুল পাকালুম এই করে, এখন পেটের মেয়ের কাছে রান্না শিখতে হবে। ধিক আমাকে। নারায়ণী আর কোনো কথা না বলে রান্নাঘরে গিয়ে নতুন করে রাতভার জোগাড় করতে লাগলেন। দিগম্বরী দুয়ারে পা ছড়িয়ে বসে কপালে করাঘাত করতে করতে উচ্চস্বরে কেঁদে উঠলেন। ভাই রে, কোথায় আছিস? একবার ডেকে নে রে ভাই, আর সহ্য হয় না। যা মুখে আসে আমাকে তাই বলে গাল দেয় রে। আমি বুড়ি, আমি ডাইনি, আমাকে দূর করে দিতে বলে। আমি এমন মেয়ে জামাইয়ের ভাত খেতে এসেছি, আমার গলায় দড়ি দেবার জোটে না রে। এর চেয়ে পথে ভিক্ষে করা শত গুণে ভালো। সুরো, আয় মা, আমরা যাই। এ বাড়িতে আর জলস্পর্শ করব না মা। সুধরানী কাঁদো কাঁদো হয়ে মায়ের কাছে এসে দাঁড়ালো। দিগম্বরী তার হাত ধরে চলে যেতে উদ্যত হলেন। নারায়ণী বটিটা কাঁধ করে রেখে উঠে এসে তার পথ অবরোধ করে দাঁড়ালেন। কার উপর রাগ করে যাচ্ছ মা? বলি, আমরা কি কোনো অপরাধ করেছি? না না না, আটকাস নে আমাদের নারানি, যেতে দে, যেতে দে আমাদের। আমরা অনাহারে গাছতলায় মরবো সেও ভালো, কিন্তু তোদের ভাত খাবো না, তোদের ঘরে শোবো না। আচ্ছা মা,
আজকের মতন মাপ করো। আচ্ছা, উনি না হয় আসুক, তারপর তারপর যা ভালো বোঝো করো। তারপর হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে দুপায়ে জল ঢেলে আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে একটা পীরের ওপর বসিয়ে পাখা দিয়ে বাতাস করতে লাগলেন। রাগটা তার তখনকার মতো শান্ত হলো বটে, কিন্তু দুপুরবেলা শ্যামলাল খেতে বসতেই তিনি দরজার আড়ালে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। প্রথমটা শ্যামলাল হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইলেন, পরে একটু একটু করে সমস্ত ব্যাপারটা বুঝে নিয়ে অর্ধভুক্ত অন্ন ফেলে রেখে উঠে গেলেন। নারায়ণী বুঝলেন এ রাগ কার ওপরে। নৃত্যকালে সহ্য করতে পারল না। বাড়ির মধ্যে সে ছিল স্পষ্টবাদিনী। চট করে বলে বসল, দিদিমা, জেনে শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না। চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না দিদিমা? না হয় 2 মিনিট পরেই বের করতে। দিগম্বরী মুখ কালি করে নিরুত্তরে বসে রইলেন। দুপুরবেলা রাম কোথা থেকে ঘরে এসে এ ঘর ও ঘর খুঁজে তার বৌদিদির ঘরে এসে দেখল তিনি গোবিন্দকে নিয়ে শুয়ে আছেন। ব্যাপারটা তার বড় একটা ভালো লাগলো না। তাও আস্তে আস্তে বলল, খিদে পায়। বৌদিদি কথা বললেন না। সে আরেকটু জোর করে বলল, কি খাবো? আমি জানি নে, যা এখন এখান থেকে। না, যাব না, আমার খিদে পায় না বুঝি। আমাকে জ্বালাতন করিস রে রাম। নিত্য আছে, যা ওকে গিয়ে বল। রাম আর কিছু না বলে বাইরে এসে নেত্যকে খুঁজে বের করে বলল, খেতে দে তো। নেত্য প্রস্তুত হয়েই ছিল। 1 বাটি দুধ, কিছু মুড়ি আর 4-5টা নারকেলের নাড়ু এনে দিল। এই খাবো বুঝি? ছোট বাবু, ভালো চাও তো আজ আর হাঙ্গামা করো না। বাবু না খেয়ে কাচারি চলে গেছে। মা উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে। গোলমাল শুনে যদি উঠে আসে, তোমার অদৃষ্টে দুঃখে আছে তা বলে দিলাম। রাম তা দেখেই এসেছিল, আর কথা না বাড়িয়ে খানিকটা দুধ খেয়ে মুড়ি আর নাড়ু কোঁচড়ে ঢেলে নিয়ে পুকুর ধারে গাছতলায় গিয়ে বসল। তার আহারে রুচি চলে গিয়েছিল। বৌদি উপোস করে আছে। সে অন্যমনস্ক হয়ে মুড়ি চেবাতে চেবাতে ভাবতে লাগলো, তার মুনি ঋষিদের মতো কোনো এক মন্ত্র জানা থাকলে এখানে বসেই সে বৌদির পেট ভরিয়ে দিত। কিন্তু মন্ত্র না জেনে যে কি উপায় কি না কি করা যায় তা সে কোনো মতেই স্থির করতে পারল না। ফিরে গিয়ে তাকে খাবার জন্য অনুরোধ করতে তার লজ্জা করতেও লাগল। তাছাড়া দাদা যে খায়নি, অনুরোধ করলেই বা কি হবে। সে কোঁচড় থেকে মুড়ি নিয়ে জলের ওপর ছড়িয়ে ফেলে দিয়ে ঘুরে বেড়াতে লাগল। কেবলই মনে হতে লাগলো বৌদি উপোস করে আছে। কথাটা সে মনে মনে যত রকম করেই আবৃত্তি করল, ততবারই যেন তার মনের মধ্যে ছুঁচ ফুটল। রাত্রে শ্যামলাল স্ত্রীকে বললেন, আমার আর সহ্য হয় না। ওকে নিয়ে আর বাস করা চলে না। ও মা, কার কথা বলছো? রামের কথা। তোমার মা আমাকে 4-5 দিন ধরে ক্রমাগত বলছেন রাম ওকে নাহক অপমান করছে। আমি 5 জন ভদ্রলোক ডেকে বিষয় আশয় সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেবই। আমি যে আর পারি নে। রামকে আলাদা করে দেবে? আহা, ও কথা তুমি মুখেও এনোনি। ও যে দুধের ছেলে, বিষয় আশার সম্পত্তি, এসবের ও কি করবে? দুধের ছেলেই বটে। আর বিষয় সম্পত্তি নিয়ে ও কি করবে সে ওই জানে। ও জানে নে, আমি জানি। কিন্তু তুমি একটা কথা বলো দেখি, মা বুঝি 3-4 দিন ধরে ওই একই কথা তোমাকে বলে বেড়াচ্ছেন? না, উনি কিছুই বলেন না। লোকেরও তো চোখ আছে গো। আমি নিজে কি কিছুই দেখতে পাইনি তাই তুমি মনে করো? না, তা আমি মনে করিনি। কিন্তু কিন্তু ওর কে আছে বলো দেখি? কাকে নিয়েও আলাদা হবে? না আছে মা, না আছে বাবা, না আছে একটা মাসি পিসি। কেউ কি রেদি খাওয়াবে?
আমি ওসব জানি নে। মুখে বললেন বটে জানি না, কিন্তু অন্তরে তিনি জানতেন। এত বড় সত্যটা না জানার আর পথ কই। নারায়ণী কি কথা বলতে গেলেন, কিন্তু তার ওষ্ঠাধর কেঁপে উঠল। তাই কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে সামলিয়ে নিয়ে বেশ ভারী গলায় বললেন, দেখো, 13 বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন মা আমার মাথায় এই মস্ত সংসারটা ফেলে নিশ্চিন্তে স্বর্গে চলে গেলেন। তিনি দেখেছেন এই ভার আমি বইতে পেরেছি কিনা। বেরিয়েছি বেরিয়েছি, ছেলে মানুষ করেছি, লৌকিকতা, কুটুম্বিতা, সংসার সমস্ত এই একটা মাথায় করে বয়ে বয়ে আর 26 বছরের আধবুড়ো মাগি হয়েছি। এখন আমার ঘরকন্নার মধ্যে যদি তুমি হাত দিতে আসো, সত্যি করে বলছি তোমাকে, আমি নদীতে ডুব দিয়ে মরবো। আর তখন না হয় আর একটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছে তেমনটি করে সংসারটা করো। আমি দেখতেও যাব না, বলতেও যাব না, কিন্তু যতদিন বেঁচে আছি তা হবার নয়, এই আমি বলে দিলুম তোমাকে। শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করতেন, তাই আর কোনো কথা বললেন না। কথাটা এইখানেই সে রাত্রে বন্ধ হয়ে গেল। পরদিন নারায়ণী রামকে কাছে বসিয়ে গভীর স্নেহে গায়ে হাত বুলিয়ে বললেন, বলছি, তোর আর এখানে থেকে কাজ নেই ভাই, তুই বরং আলাদা কোথাও আলাদা থাকি যা। পারবি না থাকতে? পারবো বৌদি। তুমি, আমি, গোবিন্দ আর ভোলা। কবে যাওয়া হবে বৌদি? নারায়ণী নিরুত্তর হয়ে গেলেন। এরপর যে কি বলবেন তিনি ভেবে পেলেন না, কিন্তু রামের কথাটা থামতে দিল না। সে উৎসাহিত হয়ে বলে উঠল, কবে যাবে বৌদি? তিনি সে কথার কোনো উত্তর দিলেন না। তার মুখটা বুকের ওপর টেনে নিয়ে বললেন, তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি না রাম? না। আর বৌদি যদি মরে যায়? যা। যা নয় রে, এখন বৌদির কথা শুনিস না তো, তখন দেখতে পাবি। কখন তোমার কথা শুনি নেই? না না, কখন শুনিস তাই বল। তোকে কতদিন না বলেছি আমার মাকে তুই অপমান করবি নে, তবু তুই তাকে অপমান করতে ছাড়বি নে। কালও করেছিস কিনা বল। এইবার আমি যেদিকে দু চোখ যাই চলে যাব, তখন বুঝবি। আমিও সঙ্গে যাব। কি করে টের পাবি আমি কখন যাব? আমি ঠিক লুকিয়ে লুকিয়ে চলে যাব। আর গোবিন্দ? সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। না, আমি পারবো না বৌদি। তোকে তো পারতেই হবে। তখন রাম সমস্ত কথাটা অবিশ্বাস করে হো হো করে হেসে বলল, সব মিছে কথা, তুমি কোথাও যাবে না। মিছে নয়, দেখিস সত্যি আমি একদিন চলে যাব। আর যদি তোমার সব কথা শুনি তাহলে? তাহলে আর যাব না, আর তোকেও গোবিন্দকে মানুষ করতে হবে না। আচ্ছা, আজ থেকে তুমি দেখো। আট 10 দিন বেশ নিরুদ্রবে কাটল। দিগম্বরী যে কটাক্ষ করতেন না তা নয়, কিন্তু রাম তাতে রাগ করত না। বৌদিদির সেদিনকার কথা ঠিক বিশ্বাস না করলেও তার ভয় হয়ে গিয়েছিল। কিন্তু ভগবান বিরূপ, আবার দুর্ঘটনা ঘটল। আজ দিগম্বরী তার পিতৃদেবের উদ্দেশ্যে 12 জন ব্রাহ্মণ ভোজনের সংকল্প করেছিলেন। পিতার প্রেতাত্মা এতদিন ছেলের বাড়িতে চুপ করেছিল, এখন নাথ জামাইয়ের বাড়িতে যাতায়াত করতে লাগলো, অবশ্য স্বপ্নে। তবুও তাকে সন্তুষ্ট করা তো চাই। সকালবেলা রাম আঁক কষছিল। ভোলা এসে চুপি চুপি খবর দিয়ে গেল, দাঠাও ভগাবাগদি তোমার কর্তিক গণেশকে চাপবার জন্য জাল এনেছে,
দেখবে এসো, দেখবে এসো। একটু বুঝিয়ে বলা যাক। বহুদিনের পুরনো গোটা দুই খুব বড় গোছের রুই মাছ ঘাটের কাছে সর্বদাই ঘোরাঘুরি করত। মানুষজনকে সে দুটো আদেও ভয় করত না। রাম বলতো এরা তার পোষা মাছ এবং নাম দিয়েছিল কার্তিক গণেশ। এ পাড়ায় এমন কেউ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ রূপগুণের বিবরণ রামের কাছে শোনেনি এবং তার অনুরোধে একবার দেখতে আসেনি। না কি যে তাদের বিশেষত্ব তা কেবল সেই জানত, এবং কে কার্তিক কে গণেশ সে শুধু সেই চিনত। ভোলাও সবসময় ঠাউর করতে পারত না বলে রামের কাছে কান মোলা খেত। নারায়ণী হেসে বলতেন, রামের কার্তিক গণেশ কাজে লাগবে আমার ছাড়দের সময়। ভোলার খবরটা রামকে কিছুমাত্র বিচলিত করল না। সে স্লেটের ওপর ঝুঁকে পড়ে বলল, একবার চেপে মজা দেখুক না, জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে। না দা ঠাউর, আমাদের জাল নয়, ভগা জেলেদের মোটা মোটা জাল চেয়ে এনেছে, সে ছিঁড়বে না। চল তো দেখি। পুকুর ধারে এসে দেখল তার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যি ষড়যন্ত্র চলছে। ভগা ঘাটের কাছে জলে কতগুলো মুড়ি ভাসিয়ে দিয়ে জাল উঁচিয়ে প্রস্তুত হয়ে রয়েছে। রাম এমন সময় এসে তাকে একটা ধাক্কা মেরে বলল, হতভাগা, মুড়ি দিয়ে আমার মাছ রাখছো? বড়বাবু হুকুম দিয়ে গিয়েছেন, অন্য মাছ আর পাওয়া গেল না দাদা ঠাকুর। রাম তার হাত থেকে জালটা ছিনিয়ে নিয়ে টান মেরে ফেলে দিল। বলল, যা দূর হ। ভগা জাল তুলে আস্তে আস্তে চলে গেল। রাম ফিরে এসে আবার স্লেট পেন্সিল নিয়ে বসল। সে কারোর ওপর রাগ করবে না বলে প্রতিজ্ঞা করেছিল। দিগম্বরী আজ সকাল সকাল আহ্নিক সেরে নিয়েছিলেন। নেত্য এসে খবর দিল, মাছ পাওয়া গেল না দিদিমা, ছোটবাবু ভগাবাগ দিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন। এই মাছ দুটোর ওপর দিগম্বরীর লোভী দৃষ্টি ছিল। বড় রুই মাছের মুড়ো সম্বন্ধে বিধবার মনের ভাব অনুমান করতে নেই। সুতরাং লোভ তার ঠিক নিজের জন্য নয় বটে, কিন্তু নিজের কোনো একটা কাজে নিজের হাতে রেঁধে সদ্ব্রাহ্মণের পাতে দিয়ে পুণ্য ও খ্যাতি অর্জন করার বাসনা তার অনেক দিন থেকেই মনের মধ্যে দানা বাঁধতে শুরু করেছিল। কাল জামাইয়ের মত নিয়ে, অর্থাৎ কার্তিক গণেশ সম্বন্ধে আভাস মাত্র না দিয়ে জেলেদের মোটা জাল চেয়ে এনে প্রজা ভগাবাগদিকে 4 আনা বকশিস কবুল করে সমস্ত আয়োজন একরূপ সম্পন্ন করেই রেখেছিলেন তিনি। আজ সকালেও যে মাছ দুটোকে ঘাটের কাছে ঘুরতে ফিরতে দেখা গিয়েছিল, এই কারণে তিনি নিশ্চিন্ত মনে জপ করছিলেন। এমন সময় এরকম দুঃসংবাদ তাকে হিতাহিত জ্ঞান শূন্য করে তুলল। তার দাঁত কিরমির করা অভ্যাস ছিল। তিনি হঠাৎ দাঁতে দাঁত ঘষে গলার মালাটা উঁচু করে ধরে বলে উঠলেন, ওরে কি সত্তর আমার, কবে ছোঁড়া মরবে যে আমার হাড়ে একটু বাতাস লাগবে। বাসি মুখে এখনো জল দিইনি ঠাকুর, যদি সত্যি হও যেন তেরাত্রিরও না পোয়ায়। কাছে বসে নারায়ণী তরকারি কুটছিলেন। তিনি বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন, মা! ওই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকের রক্ত হিম হয়ে গেল। কিন্তু নারায়ণীও আর কিছু বলতে পারল না। দেখতে দেখতে তার গাল বেয়ে টপ টপ করে জল ঝরে পড়তে লাগলো। কিছুক্ষণ পর চোখ মুছে যেখানে রাম পড়ছিল সেখানেই এসে দাঁড়ালেন। রাম, তুই ভগাবাগ দিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস? রাম চমকিয়ে স্লেট থেকে মুখ তুলে এক মুহূর্ত তার মুখের পানে তাকিয়ে দেখল এবং জবাব দেওয়ার লেশমাত্র চেষ্টা না করে ওদিকের দরজা দিয়ে ঊর্ধ্বশ্বাসে পালালো। নারায়ণী ভেতরের কথা জানতে পারলেন না। ফিরে এসে ভগাবাগ দিকে ডেকে আনলেন এবং মাছ ধরে আনতে হুকুম দিলেন।
হুকুম পেয়ে ভগা জাল নিয়ে গেল এবং অনতিবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে করে ধপাস করে উঠানের মাঝখানে ফেলে দিল। নারায়ণী রান্নাঘরের দরজা দাঁড়িয়ে মাছ দেখে এক্ষুনি শিউরে উঠলেন। ভয় পেয়ে বললেন, ওরে, এ কি করেছিস? এ কি ঘাটে ধরিসনি তো? হ্যাঁ, এ রামের কার্তিক গণেশ নয় তো? ভগা এত তাড়াতাড়ি এত বড় মাছ আনতে পেরে বাহাদুরি করে বলল, একে একে হ্যাঁ মা ঠাকুরন, এই ঘেটো রুই বড় সফর রুই। দিগম্বরীকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ও মা ঠাকুরন, এনারেই দত্তে বলে দিছিল। নারায়ণী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। নৃত্যকালী যদিও রামের ওপর খুব সদয় নয়, তবুও মাছ দেখে সে রীতিমতো রেগে উঠল। দিগম্বরীকে বলল, আচ্ছা দিদিমা, পাড়ার লোকে জানে ছোট বাবুর কার্তিক গণেশের কথা, তুমি কি বলে এ মাছ ধরতে বলে দিলে? 2-3টে পুকুরে কি আর মাছ ছিল না? 10টা লোক খাবে, তা একটা আধমনি মাছই বা কি হবে শুনি? লুকিয়ে ফেলো একে, কোথায় গেছে তিনি এখনই এসে পড়বে। জানি না বাপু, অত শত একটা মাছ ধরেছে তো 7 গোষ্ঠী মিলে করছে কি দেখো না, একে লুকিয়ে ফেলবি, বামুন খাবে না। তোমার বামুন খাবে 2-2:30-টের সময়, ঢের সময় আছে। ছোট বাবু আগে স্কুলে যাক, না হলে আজ আর কেউ বাঁচবে না। ও মা, ভোলা এই যে দাঁড়িয়ে ছিল, সে কোথায় গেল? সে বুঝি তবে খবর দিতে ছুটেছে। যা হয় করো মা, আর দাঁড়িয়ে থেকো না। ভগা 4 আনা পয়সার লোভে জাল চেয়ে এনেছিল। ব্যাপার দেখে নগদ আদায়ের আশা ছেড়ে জাল নিয়ে প্রস্থান করল। প্রয়োজন হলে কখন কোন স্থানে রামকে পাওয়া যাবে ভোলা তা জানত। সে ছুটে গিয়ে বাগানের উত্তর ধারের পেয়ারা তলায় এসে উপস্থিত হল। রাম একটা গাছের ডালের ওপর বসে পা ঝুলিয়ে পিয়ারা চিবাচ্ছিল। ভোলা হাঁপাতে হাঁপাতে বলল, দেখবে সদা ঠাকুর, ভগত তোমার কার্তিককে মেরেছে। যা, সত্যি দা ঠাকুর, মা হুকুম দিয়ে ধরিয়েছে, এখন উঠোনে পড়ে আছে, দেখবে চলো। রাম ছুপ করে লাফিয়ে দৌড়ালো এবং ঝড়ের বেগে ছুটে এসে উঠানের মাঝখানে একেবারে থমকে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ও গো, ওই তো আমার গণেশ। বৌদি, তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে। বলেই মাটির ওপর উপুর হয়ে পড়ে কাটা ছাগলের মতো সে পা ছুঁড়তে লাগলো। শোকটা যে তার কিরকম সত্য, কিরকম দুর্দম, সে বিষয়ে দিগম্বরীর আর কোনো সংশয় রইল না। তাকে খাওয়ানোর জন্য রাত্রে নারায়ণী টানাটানি করতে লাগলেন। রাম তার হাত ছুঁড়ে ফেলে দিল এবং সমস্ত দিন উপবাসের পর গোটা 5-6 ভাত মুখে দিয়ে উঠে গেল। দিগম্বরী আড়ালে দাঁড়িয়ে জামাইকে বললেন, তুমি একবার বলো, না হলে নারায়ণী খাবে না, সে সারা দিন উপোস করে আছে। উপোস কেন? আমার 100 ঘাট হয়েছে বাবা, কিন্তু কেমন করে জানবো বল? পুকুর থেকে বামুন ভোজনের জন্যে একটা মাছ ধরলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। নেত্য, কি হয়েছে রে? সেটা ছোট বাবুর গণেশ। আর বলতে হলো না। তিনি আগাগোড়া ব্যাপারটা বুঝে নিয়ে বললেন, রাম খায়নি বুঝি? না। তবে আর খেতে বলে কি হবে? সে খায়নি, ও খাবে কি? এমন কাণ্ড হবে জানলে বামুন খাওয়াবার কথাও তুলতাম না বাবা। ও নিজে কেনই বা হুকুম দিয়ে মাছ ধরালে, কেনই বা এমন ধারা করছে, তা সে ওই জানে। আমি তো বাবা চুপ করেই ছিলাম, তবু সব দোষ যেন আমারই। আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা। হ্যাঁ, এইখানে একদণ্ডও থাকতে আর ভরসা হয় না। কপাল আমার এমন করে যদি নাই পড়বে, তবে অমন ভাই বা মরবে কেন? আমাকেই বা লাথি ঝাঁটা খেয়ে থাকতে হবে কেন? বাবা, আমরা অত্যন্ত নিরুপায়, তাই হাত জোর করে বলছি, আমাদের একটা কিছু উপায় তোমাকে করে দিতে হবেই।
শ্যামলাল ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু হ্যাঁ বা না কিছুই বলতে পারলেন না। নারায়ণী আড়ালে দাঁড়িয়ে নিজের মায়ের এই নির্লজ্জ ঠকামোর লজ্জায় মরমে মরে যেতে লাগলেন। তিনি ফিরে এসে রামের রুদ্ধ দরজায় ঘা দিয়ে ডাকলেন আবার, ওঠ, দোর খোল। রাম জেগেছিল, সাড়া দিল না। নারায়ণী আবার ডাকলেন, না, খুলবো না। তুমি যাও তো দেখি। তোমরা সবাই আমার শত্রু। আচ্ছা তাই, তুই দোর খোল। না না না, আমি খুলবো না। সত্যি সে রাত্রে কপাট খুলল না আর। শ্যামলাল ঘরের ভেতর থেকে সমস্তটাই শুনতে পাচ্ছিলেন। নারায়ণী ঘরে আসতেই বললেন, হয় একটা উপায় করো, না হয় যেখানে ইচ্ছে আমি চলে যাব। এই হাঙ্গামা আমার আর বরদাস্ত হয় না। নারায়ণী নিরুত্তর হয়ে ভাবতে লাগলেন। তারপর 2-3 দিন কেটে গেলেও যখন রামের রাগ পড়তে চাইল না, তখন নারায়ণী ভেতরে ভেতরে ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে উঠতে লাগলেন। আজ সন্ধ্যা হয় তবুও সে স্কুল থেকে ফিরল না দেখে নারায়ণী রেগে অধীর হয়ে উঠছিলেন। এমন সময় দিগম্বরী নদী থেকে গা ধুয়ে সংসারের খবর নিয়ে রামের মঙ্গল কামনা করে বড় মেয়ের সৃষ্টি ছাড়া মতিবুদ্ধির অবশ্যম্ভাবী ফলাফল প্রতিবেশিনীদের কাছে ঘোষণা করে শোকে তাপে অসময়ে অল্প বয়সে নিজের মাথার চুল পাকাবার কারণ দেখিয়ে নিজের বড় মেয়ে নারায়ণীর প্রায় সমবয়সী বলে প্রচার করে ভাইয়ের সংসারে কীরকম সর্বময় ছিলেন তার বিশ্বাসযোগ্য ইতিহাস বলে ধীরে সুস্থে বাড়িতে ফিরছিলেন। এমন সময় রাস্তাতে এক কাণ্ড শুনে তিনি যেন বাতাসে উড়তে উড়তে বাড়ি পৌঁছালেন। উঠানে পা দিয়েই চেঁচিয়ে উঠলেন, তোর গুণধর দেওরের কাণ্ড শুনেছিস নারানী? আবার কি কাণ্ড? তারা থানায় গেছে, যাবেই তো। যে বজ্জাত ছেলে বাবা, এমনটি 7 জন্মে দেখিনি। এখন জেলে যান। তার চোখে মুখে আহ্লাদ যেন উথলিয়ে পড়ছিল। নারায়ণী সে কথার কোনো জবাব না দিয়ে ডাকলেন, নিত্য, রাম এখনো এলো না? একবারটি ভোলাকে পাঠিয়ে দে দেখি, খুঁজে আনুক। আমি যে সমস্তই শুনে এলুম। নিত্য কি হয়েছে শোনবার আগ্রহে হাঁ করে দাঁড়িয়ে রইল। নারায়ণী তাড়া দিয়ে উঠলেন, আহ, দাঁড়িয়ে থাকলে যে, কথা কানে গেল না বুঝি? নিত্য ব্যস্ত হয়ে চলে গেল। দিগম্বরী কণ্ঠস্বরে উদ্বেগ টেনে এনে বললেন, কি হয়েছে জানিস নারানী? তুমি ভিজে কাপড়টাকে ছাড়ো গে মা, তারপরেই না হয় বলো। বাস রে, মেয়ের রাগ দেখো। এমন একটা কাণ্ড বলতে না পেরে তার পেট ফুলতে লাগলো। সেই কাণ্ডটা সংক্ষেপে এই। গ্রামের স্কুলে জমিদারের একটি ছেলে পড়ত। আজ টিফিনের সময় তার সাথে রামের তর্ক বাঁধল। বিষয়টা জটিল, তাই মীমাংসা না হয়ে মারামারি হয়ে গেল। শাস্ত্রে লেখা আছে শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে বেশি জাগ্রত, কেননা শ্মশানকালীর জীব বড়। না, শ্মশানকালীর জীব একটু চওড়া বটে, কিন্তু অত বড়ও নয়, অমন লালও নয়। কিছুদিন আগে আমাদের পাড়ায় রক্ষাকালীর পুজো হয়েছিল, আমি দেখেছি, আমার এখনো মনে আছে। জমিদারের ছেলে রামের কথা অস্বীকার করে নিজের করতল তুলে ধরে বলল, রক্ষাকালী জীব তো এই এতটুকু। কি অতটুকু? কখনো না, এই এত বড়। অতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে? পৃথিবী রক্ষা করে বলেই তো রক্ষাকালী নাম। তারপর আর 2-1টা কথা, আর তারপরই ঘুষোঘুষি। জমিদারের ছেলের গায়ে জোর ছিল কম, সুতরাং মার খেল সেই বেশি।
নাক দিয়েও ফোঁটা দুই রক্ত বেরোল। এই ছোট্ট স্কুলের জীবনে এত বড় কাণ্ড এর আগে ঘটেনি। যে জমিদারের স্কুল, তার ছেলের নাকেই কিনা রক্ত। অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করে ছেলেটিকে নিয়ে দুর্বার করে ছুটলেন। বলা বাহুল্য, রামলাল অনেক আগেই পালিয়ে গিয়েছিল। ভোলা ফিরে এসে বলল, দা ঠাউরে পাওয়া গেল না। কিছুক্ষণ পর শ্যামলাল মুখ কালি করে বাড়ি আসলেন। উঠানে দাঁড়িয়ে বললেন, ওগো শুনছ, এ গ্রাম থেকে বাস উঠাতে হলো দেখছি। চাকরি করে 2 পয়সা ঘরে আনছিলুম, তাও বোধ করি এবার ঘুচল। নারায়ণী ভাঁড়ার থেকে বেরিয়ে এসে একটা চৌকাঠে ভর দিয়ে দাঁড়িয়ে শুকনো মুখে জিজ্ঞেস করলেন, তারা থানায় গেছেন না? না, বাবু শিবতুল্য লোক, তাই মাপ করেছেন। কিন্তু আরও 5 জন তো আছে নাকি? দিন দিন একটা নূতন ফ্যাসাদ তৈরি হলে কি করে গ্রামে বাস করি বলো তো? রাম কই? সে এখনো আসেনি, মনে হয় ভয় পেয়ে পালিয়েছে। পালালেও তার সঙ্গে আর সম্পর্ক নেই, না পালালেও নেই। সে সৎ মার ছেলে, লোকে নিন্দে করবে তাই এতদিন কোনো মতে সহ্য করেছিলুম, কিন্তু আর নয়। এখন নিজের প্রাণ বাঁচাতে হবে। আর তাছাড়া নিজের ছেলেটার পানেও তো চাইতে হবে। হবে না মা? নিশ্চয়ই হবে। তাই কাল পাড়ার 5 জন ভদ্রলোক ডেকে বিষয় সম্পত্তি আলাদা করে ফেলব। আর তোমাকেও বলে রাখলুম, এ নিয়ে ওকে বকাঝকা করবার দরকার নেই। ও যা ভালো বোঝে তাই করে। ভালো বুঝেছে, মনিবের ছেলের গায়ে হাত তুলেছে। নারানি কেন যে ওকে শাসন করতে যায়, আমার তো দেখে বাবা ভয়ে বুক কাঁপে। যে গোয়ার ছেলে, ও আমাকেই যখন অপমান করে, তখন ওকেও তো অপমান করে ফেলবে। এ কি আর বেশি কথা। আমি বলি, নিজের মান নিজের ঠাঁই, রামের কথায় বাবা থেকো না। শ্যামলাল শাশুড়ির এ কথাটায় আর সায় দিতে পারলেন না। হয়তো চক্ষু লজ্জা হলো। বললেন, যাই হোক, ওকে শাসন করবার দরকার নেই। নারায়ণী পাথরের মূর্তির মতো নির্বাক নিশ্চল হয়ে সমস্তটা শুনলেন, কিন্তু একটা কথারও জবাব দিলেন না। তারপর ধীর পায়ে নিজের কাজে চলে গেলেন। ঘণ্টাখানেক পর নেত্য এসে চুপি চুপি বলল, মা, ছোটবাবু ঘরে এসেছে। নারায়ণী নিঃশব্দে উঠে গিয়ে রামের ঘরের মধ্যে ঢুকে কপাট বন্ধ করলেন। রাম খাটের ওপর চুপ করে বসে কি একটা ভাবছিল। দরজা বন্ধ করার শব্দে চমকে মুখ তুলে দেখল বৌদিদি দরজা বন্ধ করে দিয়েছেন এবং ঘরের কোণে তারই একগাছা পাতলা বেতের ছড়ি ছিল, তাই হাতে তুলে নিয়েছেন। সে তৎক্ষণাৎ লাফিয়ে খাটের ওধারে গিয়ে দাঁড়ালো। নারায়ণী ডাকলেন, এদিকে আয়। আর করবো না বৌদি, এইবারটি ছেড়ে দাও। এলে কম মারবো, আর যদি না আসো এই বেতখানি আজকে তোমার পিঠে ভাঙবো আমি। রাম তাও নড়ল না, সেইখানেই দাঁড়িয়ে মিনতি করতে লাগলো। 3 সত্যি করছি বৌদি, আর কোনোদিন করবো না, এই কান বলছি বৌদি। নারায়ণী খাটের ওপর ঝুঁকে পড়ে সপাত করে এক ঘা বেত তার ঘাড়ের ওপর বসিয়ে দিলেন। তারপর বেতের পর বেত পড়তে লাগলো। প্রথমটা সে ওদিকের দরজা খুলে পালাবার চেষ্টা করল, তারপর ঘরময় ছোটাছুটি করে আত্মরক্ষার চেষ্টা করল। শেষে পায়ের তলায় পড়ে চেঁচাতে লাগলো। নেত্য পেছনে এসে জানলার ফাঁক দিয়ে দেখছিল, কেঁদে বলল, মা ছেড়ে দাও, ছেড়ে দাও মা, আমি ঘাট মানছি। ওফ, তুই সব কাজে কথা কইতে আসিস কেন বলতো? কি হচ্ছে? ও সারা রাত ঠেঙাবে নাকি? নারায়ণী বেত ফেলে বললেন, মনে থাকে যেন।
রাম ভাত খেতে বসেছিল। দিগম্বরী আড়ালে বসে সুর তুলে বললেন অমনি, অত বড় ছেলেকে অমন করে মারা কেন? ওর বড় ভাই কোনোদিন গায়ে হাত তোলে না। তুমি কম নাও দিদিমা, তুমি ওসব কথা মাকে এসে লাগাও। সে রাত্রে অত মার তার মোটেই ভালো লাগেনি। রাম শুনে চোখ পাকিয়ে বলল, ডাইনি বুড়ি আমাদের সব খেতে এসেছে। ও নারানি, শুনে যা তোর দেওরের কথা। নারায়ণী স্নান করতে যাচ্ছিলেন। ফিরে এসে ক্লান্তভাবে বললেন, পারি নে মা, আর তোমার কথা শুনতে আমি পারি নে। সত্যি বলছি নিত্য, মরণ হলে আমার হাড় জোড়োয় আর সহ্য হচ্ছে না। বলি ওরে ও বাদর, এখনো তো তোর পিঠে দাগও মিলাইনি, এর মধ্যে সব ভুলে গেলি হতভাগা। রাম জবাব দিল না, ভাত খেতে লাগলো। নারায়ণী আর কোনো কথা না বলে স্নানে চলে গেলেন। উঠানের ওপরেই একটা পেয়ারা গাছ ছিল। ভাত খেয়ে রাম তার ওপরে উঠে বসল এবং নির্বিচারে কাঁচা পাকা পেয়ারা চিবাতে লাগলো। কোনোটার কিছুটা খেলো, কোনোটার একটু কামড়িয়েই ফেলে দিল। এই দৃশ্য দেখে তো দিগম্বরীর গা একেবারে জ্বলে উঠল। নারায়ণী বাড়িতে নেই, তাই তিনি আর সহ্য করতে না পেরে বললেন, তোমার জন্য তো বাছা পাকা পেয়ারা দাঁতে কাটবার জো নেই, কাঁচাগুলো নষ্ট করে কি হচ্ছে? রাম কোনোদিনই তার কথা সইতে পারত না। বিশেষত এইমাত্র নেত্তর কাছে মার খাওয়ার কারণ জানতে পেরে সে রাগে ফুঁসছিল। গাছের ওপর থেকে চেঁচিয়ে বলল, বেশ করছি বুড়ি। এই বিশেষণটাই দিগম্বরী সবচেয়ে অপছন্দ করতেন। মুখ বিকৃত করে বললেন, বুড়ি বেশ করছো। আচ্ছা না, আসুক সে, যেমন কুকুর তেমনি মুগুর হওয়া চাইতো। কি বেহায়া ছেলে বাবা, মার খেয়ে পিঠের চামড়া উঠে গেল, তবু লজ্জা হলো না। ডাইনি বুড়ি একটা। ডাইনি বুড়ি? যত বড় মুখ নয় তত বড় কথা। পাজি হারামজাদা নাব বলছি। নাববো কেন? তোমার বাবার গাছ। তুই বাপ তুললি? শুনলি নে তো শুনলি? ঠিক এই সময় নারায়ণী ঘাট থেকে এসে পড়লেন। গাছের ওপর দৃষ্টি পড়তেই বললেন, ও মা, ভাত খেয়ে স্কুলে গেলি নে? গাছে চড়েছিস যে? রাম ভেবেই রেখেছিল গাছের ওপর থেকে বৌদিকে দূর থেকে আসতে দেখেই সে নেমে পালাবে, কিন্তু ঝগড়ায় ব্যস্ত থাকায় পথের দিকে আর নজর করেনি। বৌদিটি একেবারে উঠোনে এসে দাঁড়িয়েছেন। সে ভয়ে ভয়ে বলল, পেয়ারা খাচ্ছি। তা তো খাচ্ছিস, কিন্তু স্কুলে গেলি না কেন? আমার পেট কামড়াচ্ছে যে। তাই ভাত খেয়ে উঠে কাঁচা পেয়ারা চিবোচ্ছ? জানিস হারামজাদা ছোঁড়া আমার বাপ তোলে, বলে নাববো কেন, তোমার বাপের গাছ। বলেছিস? না বৌদি। বলিসনি হারামজাদা, নেত্য সাক্ষী আছে। সেদিন যখন বেতের ওপর বেত পড়েছিল তখন আর করবো না বৌদি, পায়ে পড়ি বৌদি, মরে গেলুম বৌদি। চেপে ধরলে চিঁচি কর আর ছেড়ে দিলে লাভ মার, হারামজাদা। রাম আর সহ্য করতে পারল না। তার হাতে একটা বড় কাঁচা পেয়ারা ছিল, সেটাই সে ধাঁ করে ছুঁড়ে মেরে দিল। সেটা দিগম্বরীকে স্পর্শ করল না, গিয়ে লাগলো নারায়ণীর ডান ভ্রুর ওপরে। এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখে নারায়ণী সেইখানেই বসে পড়লেন। দিগম্বরী তো ভয়ঙ্কর চিৎকার করে উঠলেন। নেত্য কাজ ফেলে ছুটে আসলো। রাম এদিকে গাছ থেকে লাফিয়ে পড়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় মারল। দুপুরবেলা শ্যামলাল স্নানাহার করতে এসে দেখলেন এক বিষম কাণ্ড ঘটে গেছে। নারায়ণী নির্জীবের মতো বিছানায় পড়ে আছেন। তার ডান চোখ ফুলে ঢুকে গেছে। তার উপর ভিজে ন্যাকড়ার পট্টি বেঁধে নেত্য পাখা দিয়ে বাতাস করছে। দিগম্বরী আজ আর আড়ালে গেলেন না, সামনেই চিৎকার করে কেঁদে বললেন, হায় হায় রে, রাম মেরে ফেলেছে নারানীকে, হায় রে হায়। শ্যামলাল চমকে উঠলেন। কাছে এসে আঘাত পরীক্ষা করে দেখে কঠিনভাবে স্ত্রীকে বললেন,
আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি, যদি ওকে খেতে দাও, যদি কোনোদিনও কথা কও, যদি কোনো কথায় থাকো, সেই দিন যেন তুমি আমার মাথা খাও। ওগো তুমি চুপ করো, চুপ করো। ওগো তো তুমি মুখে এরোনি। আমার এত বড় দিব্যি যদি না মানো, সেই দিনে যেন তোমাকে আমার মরা মুখ দেখতে হয়। সমস্ত দিন নদীর ধারে কাটিয়ে রাম সন্ধ্যার দিকে অন্ধকারে লুকিয়ে বাড়ি ঢুকল। দেখল উঠানের মাঝে ছেঁচা বাঁশের বেড়া দিয়ে বাড়িটাকে দুই ভাগ করা হয়েছে। নাড়া দিয়ে দেখল বেশ শক্ত, ভাঙা যাচ্ছে না। রান্নাঘরে আলো জ্বলছিল। চুপি চুপি মুখ বাড়িয়ে দেখল সেখানেও একই ব্যবস্থা করা হয়েছে। ঘরে কেউ নেই, শুধু একরাশ পিতল কাঁসার বাসন মেঝের ওপর পড়ে রয়েছে। ব্যাপারটা যে কি তা বুঝতে না পারলেও সকালবেলার কাণ্ডটার সাথে কেমন করে যেন যোগ রয়েছে তা অনুমান করে তার বুকটা শুকিয়ে উঠল। তখন ফিরে গিয়ে সে চুপ করে তার নিজের ঘরের মধ্যে বসে বাড়ির অপর খণ্ডের গতিবিধির সারা শব্দ শুনতে লাগল। ইতিমধ্যে তার যে অত্যন্ত খিদে পেয়েছিল, এখন সে কথাও সে ভুলে গেল। রাত্রি তখন 9টা। সে ঘুরে গিয়ে খিড়কির দরজায় ঘা দিতেই নেত্য কপাট খুলে দিয়ে সরে দাঁড়াল। রাম জিজ্ঞেস করল, বৌদি কোথায় নেত্য? শুয়ে আছেন। রাম ঘরে ঢুকে দেখল বৌদি খাটের ওপর শুয়ে আছেন এবং নিচে মাদুর পেতে দিগম্বরী ছোট মেয়েকে নিয়ে বসে আছেন। গোবিন্দ খেলা করছিল। ছুটে এসে কাকার হাত দুটো ধরে ঝুলতে ঝুলতে বলল, তোমার বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এ ঘরে ঢুকলে পা ভেঙে দেবে। রাম খাটের ওপর নারায়ণীর পায়ের কাছে গিয়ে বসতেই তিনি পা সরিয়ে নিলেন। রাম চুপ করে বসে রইল। দিগম্বরী তখন তার ছোট মেয়েকে ঠেলা দিয়ে বলল, সুরো, বল না তোর দাদাবাবু কি বলেছে ওকে? দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না। কাল সকালে সব কি মা? বিষয় সম্পত্তি? বিষয় সম্পত্তি কাল ভাগ বাট্টা করে দেবে। দিব্যি দেবার কথাটা বল না, ন্যাকা মেয়ে। দাদাবাবু দিব্যি দিয়েছেন দিদিকে, কেতেও দেবে না, কথাও বলবে না বললে দাদাবাবু। নারায়ণী বিছানার ওপর থেকে ধমক দিয়ে উঠলেন। আচ্ছা হয়েছে হয়েছে, তুই চুপ কর এখন। তা সত্যি বাছা, তুমি মানুষজনকে খুন করে ফেলবে, সে দিব্যি না দিয়ে আর করে কি? আমি তো বাবু কিছুতেই তার দোষ দিতে পারবো না। তা যে যাই বলুক, এ বাড়িতে তোমার আসা যাওয়া, খাওয়া দাওয়া আর চলবে না। ওকে স্বামীর মাথার দিব্যিটা তো মানতে হবে। মা ভাত দেবে, চলো না। সবুর কর বাছা। রাম তখনও বসে আছে। এমন অবস্থা যে ঘরে দৌড়ে আগুন ধরে গেলেও তো তিনি উঠতে পারেন না। রামের বুকের ভেতর চাপা কান্না মাথা খুঁড়তে লাগল। কিন্তু দিগম্বরীর সেই সকালবেলার খোনা কথার ভ্যাংছানি তার বুকের ওপর পাথর চাপিয়ে আটকে রেখেছিল। এবার সে কাঁদতে পারল না, একবার বলতেও পারল না, আর করব না বৌদি। এই একটা কথা অনেক বিপদাপদেই তাকে রক্ষা করেছে। আজ তাই বলতে না পেয়ে তার দম আটকে আসতে লাগল। এমন সময় নারায়ণী ক্লান্তভাবে বললেন, সুরো, যেতে বলো কে? যেতে বলো কে? আমার খিদে পায় না বুঝি? সেই তো কখন খেয়েছি। একেবারে খুন করে ফেলতে পারেনি? তাহলে তো 10 হাতে খেত। আমি জানি না, যা কোনের তোর কাছে। যাবো না তোর কাছে, আমি কারো কাছে যাব না। আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকবো।
বলতে বলতে রাম দুমদাম করে পা ফেলে বাড়িঘর কাঁপিয়ে নিজের ঘরে গিয়ে শুল। নেত্য কিছু খাবার এনে দিয়ে বলল, ছোট বাবু ওটো, খাও। দূর হ পোড়ার মুখী, দূর হ। নেত্য খাবার রেখে চলে গেল। রাম থালা গেলাস ঝনঝন করে উঠানের ওপর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল। সকালবেলা শ্যামলাল কাজে চলে যাওয়ার পর রাম নিজের উঠানে পায়চারি করতে করতে গজরাতে লাগলো। আমি দিব্যি মানি নে। ওহ, ভারী দিব্যি। ওকে যে দিব্যি দেয়, ও কি আমার আপনার দাদা? ও কেউ নয়, ওর কথা আমি মানি নে। আমি কি ওকে মেরেছি? বুড়ি ডাইনিকে মেরেছি। ও তো শুধু বৌদিকে লেগেছে, তবে ওরা কেন দিব্যি দিতে আসে? এসব কথার কেউই জবাব দিল না। খানিক পর সে সুর বদলিয়ে বলতে লাগলো, বেশ তো, ভালোই তো। নাই কথা কইলে, নাই খেতে দিলে, আমি মজা করে রাঁধবো। ভাত, ডাল, ভালো ভালো তরকারি, মাছ, একলা বেশ পেট ভরে খাবো। আমার কি হবে? এ কথারও কেউ জবাব দিল না। তখন সে রান্নাঘরে ঢুকে ক্ষণ ক্ষণ ছনছন শব্দে থালা বাটি গ্লাস সব নেড়ে চুড়ে একটা কিছু কাজ করতে লাগলো। হাঁকডাক করে ভোলাকে চাল ডাল ধুয়ে আনতে, তরকারি কুটতে আদেশ দিল। সমস্তই নেত্য রান্নাঘরে রেখে দিয়েছিল। ভোলাকে হুকুম করল, তুই আমার চাকর, ও বাড়ি যাস নে। ও বাড়ির কেউ যদি এদিকে আসে তার পা ভেঙে দিবি, বুঝলি ভোলা? নেত্য আসুক একবার এদিকে। নারায়ণী রান্নাঘরের বারান্দায় চুপ করে বসে শুনতে লাগলেন। দিগম্বরী কৌতূহলী হয়ে মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়ে দেখছিলেন। খানিক পরে বড় মেয়ের কাছে উঠে এসে হাসি চেপে ফিসফিস করে বলতে লাগলেন, আহা, বাছার কি বুদ্ধি! উনি আবার ডাল তরকারি রেঁধে খাবেন একটা পেতলের হাঁড়িতে প্রায় 1 কাঠা চাল গলায় গলায় তুলে দিয়ে রান্না চড়িয়েছে, আর তাতে জল দিয়েছে 1 ফোঁটা। একজন খাবে তো রাঁধছে 10 জনের, তাই বা সেদ্ধ হবে কি করে? পুড়ে আংড়া উঠবে যে। ওই হাঁড়িতে কি অত চাল ধরে? না ওইটুকু জলের কম্য? আবার রাঁধিয়ে বলে দেমাক আছে। রাঁধি বটে আমরা, কিন্তু দেমাক করতে জানি নে। ভাত রাঁধবো তা এমন জল দেব আর দেখতে হবে না, চোখ বুজে সেদ্ধ হবে। কই কই রাঁধুক দেখি আমার সঙ্গে, লোকে খেয়ে কারটা ভালো বলে দেখি একবার। নারায়ণী মুখ ফিরিয়ে রইলেন। নেত্য কাছেই ছিল। সে বলল, দিদিমার ওই এক কথা, ও কি কোনোদিন 1 ঘটি জল গড়িয়ে খেয়েছে যে আজ রেঁধে খাবে? সে অনেক দিনের দাসী, এসব ব্যাপার তার মোটেই ভালো লাগছিল না। মায়ের দেখা দেখি সুধরানীও মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়ে দেখছিল। ঘণ্টাখানেক পরে ছুটে এসে দিদির হাত ধরে টানাটানি করতে লাগলো। দিদি, দেখবে এসো, রামদাদা, মা গো, একেবারে কাঁচা ভাতগুলো শুধু খাচ্ছে, কিচ্ছু নেই দিদি, একেবারে শুধু ভাত। আচ্ছা দিদি, কাঁচা ভাতে পেট কামড়াবে না? নারায়ণী তার হাত ছুঁড়ে ফেলে দিয়ে উঠে গিয়ে বিছানার ওপর শুয়ে পড়লেন। সে যে কত দুঃখ, কত ক্ষুধার জ্বালার তাড়নে এইসব খেতে বসেছে, সে কথা তার অগোচর রইল না। দুপুরবেলা শ্যামলালের খাওয়া দাওয়া হয়ে গেলে দিগম্বরী ডাকাডাকি করতে লাগলেন, যা পারিস 2টি খেয়ে নে নারানি, ওর তারও সে জ্বরের মতো হয়েছে, ওতে খাওয়া চলে রে, আমি বলছি শোন, খেতে হবে না। নারায়ণী মোটা চাদরটা আগাগোড়া মুড়ি দিয়ে ভালো করে শুয়ে বললেন, আমাকে বিরক্ত করো নি মা, যাওগে, তোমরা খেয়ে নাও। ভাত নাই খাস, 2খানা রুটি করে দি না হয়? না, কিছু না। ও আবার কি কথা? কাল থেকে উপোস করে আছিস, আজ 2টি না খেলে হবে কেন? নারায়ণী জবাব দিলেন না। নেত্য এসে বলল,
তুমি মিথ্যে বকে মরছ দিদিমা। ওইখানে দাঁড়িয়ে একবেলা চেঁচালেও ওকে তুমি খাওয়াতে পারবে না। জ্বর হয়েছে, একটু ঘুমোতে দাও। জানি নে বাবু, নাগলে টাগলে একটু জ্বর ভাব হয়, তাই বলে কি মানুষ উপোস করে পড়ে থাকে? আমরা তো বাবু পারি নে। বিকেলে নারায়ণী আবার রান্নাঘরের বারান্দায় এসে বসলেন এবং যতবার নেত্তর চোখে চোখ হলো ততবারই কি কথা বলতে গিয়ে যেন তিনি চেপে গেলেন। রাম স্কুল থেকে ফিরে এসে হাত মুখ ধুয়ে দোকান থেকে মুড়ি মুড়কে কিনে আনলো। খেতে খেতে গলা বড় করে বলল, কি আর খেতে হলো আমার? ভাত খেয়ে স্কুলে গেলাম, আবার ফিরে এসে কেমন খাচ্ছি। বেড়ার ওদিকে সকলেই রয়েছে তা সে বুঝল, কিন্তু সকালের মতো এখনো কেউ জবাব দেয় না দেখে সে আরো অস্থির হয়ে উঠল। চেঁচিয়ে বলল, এই দিকটা আমার সীমানা। কোনোদিন নেত্য কি কেউ যদি আমার সীমানায় আসে তখন পা ভেঙে দেব। এই পা ভাঙার ভয় সে এর আগেও দেখিয়েছিল। সেবারেও যেমন ফল হয়নি, এবারেও তেমন হলো না। কেউ ভয় পেয়েছে কিনা সেটাও বোঝা গেল না। সন্ধ্যার পর আলো জেলে সে রান্নাঘরে ঢুকে আবার চেঁচামেচি করতে লাগলো, আমার কাঠ কই? আমি রাঁধবো কি দিয়ে? আমার শিলনোড়া কই? আমি বাটনা বাটবো কি দিয়ে? ও ঘর থেকে নেত্য বলল, মা বলেছেন কাল শিলনোড়া কিনে দেবেন। না, আমি কেনা শিলনোড়া চাই না। খানিক পরে ফিরে এসে বলল, কেন আমার গণেশকে ধরালে? কেন আমাকে খোনা খোনা করে ও বুড়ি ভেঙালে? বেশ করেছি, গাল দিয়েছি। ও মরে আর জন্মে পেতনি হবে। শুনলি নারানি, শুনলি? এই সমস্ত পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করা নয়। নারায়ণী চুপ করে অন্যদিকে চেয়েছিলেন, সেই দিকেই চেয়ে রইলেন। পরদিন সকাল থেকে রামের কথাবার্তা বদলিয়ে গেল। সম্পূর্ণ 2 দিন কেটে গেছে। বৌদিদি ডাকেনি, বকেওনি, খেতেও দেয়নি। না, এরকম সে তার জ্ঞানে কখনো দেখেনি। আজ সে সত্যিই ভয় পেয়েছিল। প্রথমটা রান্নাঘরের দাওয়ায় বসে সে নানা রকম উল্টোপাল্টা জবাবদিহি করল। একবার বলল বিড়াল মারতে পিয়ারা ছুঁড়েছিল, একবার বলল হাত ফসকিয়ে পড়ে গিয়ে বৌদির কপালে লেগেছে, একবার বলল কাঁচা পেয়ারা ছুঁড়ে ফেলে দিচ্ছিল, তারপর একবার বলল কাউকেও সে গাল দেয়নি, একবার বলল গোবিন্দকে দিয়েছিল, আবার একবার বলল ভোলাকে দিয়েছিল। কিন্তু কোনো কৈফিয়তেই কোনো কাজ হলো না। ওধারের কেউ জবাবও দিল না, প্রতিবাদও করল না, বা হ্যাঁ বা না কোনো কথাও বলল না। একবার বহু কষ্টে লজ্জা সংকোচ ত্যাগ করে আর কোনোদিন করব না বলে ফেলেও যখন ফল হলো না, তখন সে চুপ করে কাঁদতে লাগলো। কি উপায়, কি দিয়ে কেমন করে যে বৌদিকে প্রসন্ন করবে। বৌদিরা তাকে আলাদা করে দিয়েছে, তবে সে কোথায় খাবে, কার কাছে থাকবে, আর কেমন করেই বা থাকবে? কোনো দিকেই আজ সে কুল কিনারা দেখতে পেল না। আজ সে রাধবার চেষ্টাও করল না, পড়তেও গেল না, ঘরে গিয়ে শুয়ে রইল। গোপনে কেঁদে কেঁদেই হয়তো গত রাতে নারায়ণীর জ্বর এসেছিল। দুপুরবেলা দিগম্বরী 1 বাটি দুধ এনে দিয়ে বললেন, খেতেই হবে, না খেয়ে কি মরবি? নারায়ণী প্রতিবাদ না করে দুধের বাটিটা হাত থেকে নিয়ে খানিকটা খেয়ে বাটিটা নামিয়ে রেখে পাশ ফিরে শুলেন। তার না না করে কথা কাটাকাটি করতে ঘৃণা বোধ হল। রাত্রি যখন 9টা বাজে, তখন নেত্য এসে চুপি চুপি বলল, মা, ছোট বাবুর তো কোনো সারা শব্দ পাইনি, রাত তো ঢের হলো। সে কি
লক্ষ্মী মা আমার, একবারটি দেখে আয় সে ঘরে আছে কিনা, একবারটি যা। নেত্তর চোখ ভিজে উঠল, হাত দিয়ে চোখ মুছে বলল, আমার যেতে সাহস হয় না মা, দাঁড়াও ভোলাকে ডাকি। দা ঠাউর ঘরে আছে, ঘুমুচ্ছে। নারায়ণী নিঃশব্দে 2 হাত জড়ো করে কপালে ঠেকিয়ে চাদর মুড়ি দিয়ে আবার শুয়ে পড়লেন। পরদিন সকাল হতে না হতেই তিনি স্নান করে এসে রান্না চড়িয়ে দিলেন। রান্না যখন প্রায় অর্ধেক এগিয়েছে, তখন দিগম্বরী ব্যাপার দেখে বেশ আশ্চর্য হলেন। কর্কশ স্বরে প্রশ্ন করলেন, তোর না জ্বর নারানি? তুই না 3 দিন খাসনি? ভোরবেলা উঠে চান করে এসব কি হচ্ছে রে? হ্যাঁ, জিজ্ঞেস করি একবার। রান্না করছি, দেখতেই তো পাচ্ছ। তা তো পাচ্ছি, কিন্তু কেন কেন শুনি? তুই কি আমার হাতে খাবি নি? নারায়ণী কোনো জবাব দিলেন না। তিনি কাজ করতে লাগলেন। কাল সমস্ত দিন ধরে রাম এই একটা কথাই ভাবছিল। বৌদিদির না জানি কত লেগেছে। একটা কাঁচা পিয়ারা নিয়ে বারবার কপালের ওপর ঠুকে সে আঘাতের গুরুত্ব উপলব্ধি করার চেষ্টা করে। শেষে ভাবতে বসেছিল কি করলে এই কুকর্মটা মুছে ফেলা যায়। ভাবতে ভাবতে তার মনে পড়ে গেল কিছুদিন আগে বৌদি তাকে এখানে আসতে নিষেধ করেছিলেন। শেষে স্থির করল সে অন্য কোথাও চলে গেলেই হয়তো বৌদি খুশি হবে। তার মামাবাড়ি তারকেশ্বরের ওদিকে, অথচ কোথায় সেটা ঠিক জানে না। সেইখানে গিয়ে খুঁজে নেবে সংকল্প করে সে একটা ছোট্ট পুঁটলি বেঁধে নিয়ে সকালের প্রত্যাশায় অপেক্ষা করে বসে রইল। নারায়ণী রান্না শেষ করে একখানি থালায় সমস্ত দ্রব্য পরিপাটি করে সাজাচ্ছিলেন। দ্বারের কাছে এসে ভোলা ডাকল, মা। কিরে ভোলা? এই কটা দিন সে বাইরেই গরুর সেবা করত বটে, কিন্তু রামের ভয় ভেতরে আসত না। ভোলা আস্তে আস্তে বলল, চুপি চুপি একটা কথা আছে মা। নারায়ণী কাছে আসতেই ভোলা ফিসফিস করে বলল, তুমি যা বলেছিলে মা তাই হয়, যদি 2টি টাকা দাও। কি হয় রে? কাকে টাকা দিতে হবে? তুমি দা ঠাউরকে চলে যেতে বলেছিলে না, তিনি যেতে রাজি আছেন। আচ্ছা 2টো না দাও, 1টা টাকা দাও। ও মা, কোথায় যেতে রাজি আছে রে? তা সে এখন কোথায়? বাইরের গাছতলায় দাঁড়িয়ে আছেন। বাবার থানের ওদিকে কোথায় যেন তার মামার বাড়ি আছে যে। যা ভোলা যা, তাকে শিগগির ডেকে আন। বল আমি ডাকছি। ভোলা ছুটে গেল। নারায়ণী কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরেই রাম একটা ছোট্ট পুঁটলি হাতে নিয়ে কাছে এসে দাঁড়াতেই নারায়ণী নিঃশব্দে তার হাত ধরে রান্নাঘরের মধ্যে টেনে নিয়ে গেলেন। দূর থেকে দিগম্বরী রামকে রান্নাঘরে ঢুকতে দেখে আশঙ্কায় পরিপূর্ণ হয়ে দ্রুতপদে ঘরে ঢুকে দেখলেন সাজানো থালার সামনে নারায়ণীর কোলের ওপর বসে রাম বুকের মধ্যে মুখ লুকিয়ে আছে এবং তার মাথার ওপর পিঠের ওপর আর একজনের অশ্রুবৃষ্টির ধারা ঝরে ঝরে পড়ছে। অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে তিনি বললেন, ও তাই এত রান্না খাওয়ানো হবে বুঝি? আমার জামাই যে এত বড় দিব্যিটা দিলেন সেটা ভেসে গেল বুঝি? ভেসে যাবে কেন মা? তার কথা তো আমি অমান্য করিনি। 3 দিন খাইনি, আর খেতেও দিইনি। এই বুঝি অমান্য করিসনি? তবে কি হচ্ছে, যে দিব্যি দিয়েছে তার বুঝি হুকুমটাও একবার নিতে হবে না? নারায়ণী কি যেন একটা কঠিন আঘাত সহ্য করে নিয়ে সংক্ষেপে বললেন, আমার হুকুম নেওয়া হয়ে গেছে মা। দিগম্বরী বিশ্বাস করলেন না।
আরো ক্রুদ্ধ হয়ে বললেন, আমি কচি খুকি নই নারানি, হুকুম নিলি আর আমি জানতেও পারলুম না। তুমি কি করে জানবে মা কার কাছে কখন আমি হুকুম পেয়েছি? মা, যার মুখ আছে সেই দিব্যি দিতে পারে, কিন্তু বলে তিনি গভীর স্নেহে রামের লজ্জিত মুখ জোর করে বুকের ভেতর থেকে তুলে তার কপালে চুম্বন করে বললেন, কিন্তু যাকে বুকে করে এতটুকুর থেকে বড় করে তুলুম সে জানে হুকুম কোথা দিয়ে কেমন করে আসে। তোমাকে আর ভাবতে হবে না মা, এখন একটু সামনে থেকে যাও, দুটো খাইয়ে দিই। ও আমার 3 দিন অনাহারে আছে। বলতে বলতে তার চোখে জল চলে এলো আবার। দিগম্বরী এক মুহূর্ত স্থির থেকে তারপর বললেন, এখানে তবে আর আমার কি করে থাকা হবে? এ বাড়িতে বাবা আমি আর থাকতে পারবো না, তা তোকে আজ স্পষ্ট বললুম। আমিও এই কথাটাই তোমাকে মুখ ফুটে বলতে পারছিলাম না মা। সত্যি তোমার আর এখানে থাকা হবে না। তোমার চোখে চোখে আমার এত বড় ছেলে যেন আধখানা হয়ে গেছে। ও দুষ্টু হোক যা হোক, আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে শাস্তি দিতে আমি কাউকে দেব না। আজ তুমি থাকো, কাল কিন্তু বাড়ি যেও। তোমার খরচপত্র আমি সমস্ত পাঠিয়ে দেব, কিন্তু এখানে তোমার আর থাকা হবে না। দিগম্বরী কাঠ হয়ে গিয়ে কিছুক্ষণ পর ধীরে ধীরে বেরিয়ে গেলেন। রাম বুকের ভেতর থেকে আস্তে আস্তে বলল, না বৌদি, উনি থাকুন। আমি ভালো হয়েছি, আমার সুমতি হয়েছে। আর একটিবার তুমি দেখো। নারায়ণী আর একবার তার মুখ তুলে ধরে তার কপালে একটা চুম্বন এঁকে চোখের জলের ভেতর দিয়ে মৃদু হেসে বললেন, তুই এখন ভাতটা খা দেখি। এতক্ষণ তোমরা শুনলে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত গল্প রামের সুমতি। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছে তারা হলো: শ্যামলালের ভূমিকায় ছিল হীরক, নারায়ণীর চরিত্রে অভিনয় করেছেন সোমাদি, রামলাল হয়েছে শিশুশিল্পী সৃজন, গোবিন্দ এবং সুরধনির চরিত্রে ছিল শিশুশিল্পী অনুষ্কা, ডাক্তার, বৃদ্ধ এবং ভগার চরিত্রে ছিল সম্রাট, দিগম্বরীর চরিত্রে অভিনয় করেছে শাশ্বতী, ভোলা এবং জমিদারের ছেলে হয়েছে শুভ্রজ্যোতি, গল্প পাঠে ছিল শুভম, আর নৃত্যকালী এবং গল্পের সূত্রধার হিসেবে ছিলাম আমি মৌমিতা। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আমরা সাধারণত সাহিত্য নির্ভর গল্প এখানে করে থাকি। আরও এরকম ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি, আমাদের পাশে থেকো, আমরা উৎসাহিত বোধ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর মন পিয়ন ক্লাসিক্সের সাথেই থেকো।